প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম স্বর্ণ সন্ধানী, দ্বিতীয় খণ্ড। শুরু করছি চতুর্থ অংশ। শুনে খুশি হলাম, বলল মাইনার। মাইনেগের কথা ভুলেই গিয়েছিলাম আমি। কাল সকালে ওদের সঙ্গে দেখা হলে ভালো হয়। 8। অপমানিত ক্যাথি শ্যাক ত্যাগ করলো, রাগে লজ্জায় কাঁপতে কাঁপতে। কিন্তু ক্যাম্পে পৌঁছতে পৌঁছতে দূর হয়ে গেল ওর আবেগের প্রাবল্য প্রবল্য। রইল কেবল নিদারুণ হতাশা। আগুনের পাশে একাকী বসেছিল জিম, ক্যাথির জন্যে অপেক্ষা করছে। ওই লোকটা পাথর দিয়ে তৈরি, বলল ক্যাথি। ভালো হাতুড়ি পড়লে সবচেয়ে শক্ত পাথরটাও ভেঙে যায়। ভালোই বলেছ, বিদ্রূপ করল মেয়েটি। ওর গলা জড়িয়ে ধরে জীবন সঁপে দিয়েছি, তাও ফিরিয়ে দিয়েছে। জিম একদৃষ্টে চেয়ে রইল ওর দিকে। ওসব করতে গেলে কেন? তোমার জন্যে এটুকু করব না? আমার জন্যে? তখন না হলে এখন তাই মনে হচ্ছে, শীতল স্বরে স্বীকার করল। কথা যখন শুনল না, তখন আর কি, মরবে। লোকের প্রয়োজন ফুরিয়ে গেলে আমি তাদের ঝেড়ে ফেলি। ইঙ্গিত দিচ্ছ? তিক্ত স্বরে প্রশ্ন করল ক্যাথি। হয়তো। সংক্ষিপ্ত জবাব জিমের। মাত্রা ছাড়িয়ে যেও না ক্যাথি। আমাকে প্রয়োজন আছে কি নেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়াই ভালো, বলে চলল ক্যাথি। ইন্সকে খুন করে কোনো লাভ হবে না জিম। ও তোমাকে খনিটা চিনিয়ে দিলে অনেক বেশি উপকার। জিমের অধৈর্য দেহভঙ্গি দেখে আমোদ পেল ক্যাথি। সব বন্দি ছাড়া পেতে চায়। ইন্স পালাতে পারলে কোথায় যাবে? সোজা খনিতে। কোনো সন্দেহ নেই, মোর ওখানে অপেক্ষা করছে ওর জন্যে। জ্বলে উঠল জিমের চোখ। ঠিক বলেছ, ও যাক, পিছু নেব আমরা। এটা আমার মাথায় এলো না কেন? তোমার মাথায় যে অন্য সব চিন্তা। ব্যঙ্গটা বুঝো। অপেক্ষা উপেক্ষা করলো জিম। ইন্সের ইন্সকে গিয়ে বলো ওকে মেরে ফেলা হলে সহ্য করতে পারবে না তুমি। ওর বাঁধন কেটে দিয়ে বলো ট্যাগার্ডকে সরিয়ে দিয়েছ রাস্তা থেকে। 3টে লোক রেডি থাকবে ওকে ফলো করতে। ও যাতে নিজের ঘোড়াটা না পায় সেদিকে লক্ষ্য রাখবো আমি। ব্যস্তে নিজের কাজে চলে গেল ও। আর ক্যাথি ধরল শ্যাকের ফিরতি রাস্তা। লোকটার প্রতি বুনো আক্রোশ দূর হয়ে গেছে ওর। ওকে রক্ষা করতে যা করবার তাই করতে যাচ্ছে সে। তাবু এলাকা ত্যাগ করতে মনে চিন্তা এলো। একজন দক্ষ শিকারী সহজেই ধরে ফেলবে তাকে অনুসরণ করা হচ্ছে, এবং টেইল অনুসরণে অনভিজ্ঞ লোকদের ধোঁকা দিতেও বেগ পেতে হবে না তার। শ্যাকের বাইরে ট্যাগার্টের মুস্ক অবয়বটির মুখোমুখি হলো ও। আবার ফিরে এসেছো? ঠাট্টা করে বলল লোকটি। ভেবেছিলাম ওকে বিদায় জানানো হয়ে গেছে। বাজে কথা দেখে দরজা খোলো। আদেশ পালন করে গালি ছেড়ে পিছিয়ে গেল ট্যাগার্ট। হায় হায়, পালিয়ে গেছে। অসম্ভব, চেঁচিয়ে উঠল ক্যাথি। লোকটাকে একপাশে ঠেলে সরিয়ে উকি দিল ভিতরে। লণ্ঠনটা রয়েছে, জ্বলছে তখনও, কিন্তু বন্দি হাওয়া। পেছনের দেয়ালে গর্তটা সব পরিষ্কার করে দিল। প্রথমেই আনন্দের অনুভূতি হলো ক্যাথির, ও পালিয়েছে। এবং তারপর এলো একটা অশুভ চিন্তা, আর কারো কাছ থেকে সাহায্যটা এসেছে। আসবে জেনেই ওকে উপেক্ষা করেছিল লোকটা। মনে মনে হাসছিল ওকে নিয়ে। ট্যাগার্ডের সঙ্গে জিমকে কর্কশ কণ্ঠে কথোপকথন করতে শুনে কল্পনা থেকে বাস্তবে ফিরে এলো ক্যাথি। পালিয়েছে? কিভাবে? ওকে জিজ্ঞেস করো, বলল লোকটা। আঙুল দেখালো ক্যাথির উদ্দেশ্যে। ওই তো শুধু লোকটার কাছাকাছি ছিল। ও নিশ্চয় বাঁধন কেটে। পাই করে ওর দিকে ঘুরল মেয়েটি। বাইরে বেরিয়ে এসে কি করতে বলেছিলাম তোমাকে? ভুলে গেছি, মুখ কালো করে বলল ট্যাগার্ড। ওহো, মনে পড়েছে। ওকে শক্ত করে বাঁধা আছে কিনা দেখতে বলেছিলে। দেখেছিলাম তো। শ্যাকে এক ছুটে ঢুকে দড়িটা তুলে চেয়ে রইল একদৃষ্টে। কাটেনি একটু, চেঁচিয়ে বলল। গিটগুলো যেমন কে তেমনই আছে। তার মানে যা তা করে বেঁধেছিলে, বলল হকম্যান।
দৌড়ে এলো এ সময় চাক। হাস্কি আর ওই কাউবয়ের ঘোড়া দুটো পাওয়া যাচ্ছে না, ঘোষণা করলো। মাইনারটা বোধ হয় বুঝে কথা বলো, ধমক দিল জিম। জয়ী হলে ছোরা ব্যবহার করত, আর ওই গর্তটাও করা হয়েছে ভেতর থেকে। হঠাৎ রাগ চেপে গেল ওর মাথায়। তোমাদের সবকটাকে বোকা বানিয়েছে, বলল। চোখ দিয়ে যেন ভস্ম করে দেবে অধীনস্থদের। তোমাদের বদলে ওর মতো 6টা লোক সঙ্গে থাকলে দুনিয়া আমার পায়ের নিচে থাকতো। ওদের গন্ডারের চামড়াতে অবধি বিঁধল হুলটা। বিড়বিড়িয়ে খিস্তি খেউর করলেও অজুহাত খাড়া করার চেষ্টা করল না কেউ। বোনকে নিয়ে হগম্যান তাঁবুর উদ্দেশ্যে রওনা দিলে অমঙ্গলসূচক দৃষ্টি অনুসরণ করল ওদের। মেয়েটা যা জানে সব বলবে, নয়তো বুড়োর 12টা বাজাবো, তীব্র আক্রোশে বলল হগম্যান। জিততে আমাকে হবেই, যে কোনো মূল্যে। ভোর আসন্ন। ক্যাম্পের কাছে বেরিয়ে থাকা পাথরে বসে রয়েছে লরা আর জিম। দূরের পর্বতসারির পেছন থেকে রক্তলাল সূর্যের উদয় প্রত্যক্ষ করছে। এ মুহূর্তে জিমের নজর পাশে বসে থাকা সুন্দরী তরুণীটির দিকে। আত্মনিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে ওর। প্রশমিত হয়েছে পুঞ্জীভূত ক্ষোভ। কাউবয়টা পালিয়ে বিপদে ফেলে দিল শুরু করলো, তাই? প্রশ্ন করল মেয়েটি। ওকে তো মারধর করতে না তুমি করতে? কথার খেলাপ করা উচিত হতো না আমার, বলল জিম। তুমি আসলে বুঝতে পারছো না, লোকটা একজন আউটল। ওর মাথার দাম ঘোষণা করা হয়েছে। জীবনটা ওর এমনিতেই বরবাদ। ও হচ্ছে ঠান্ডা মাথার খুনি। যে কোনো কাজ করতে পারবে ও। আমাদের সোনা, তোমার সোনা চুরির জন্যে। তবে কোষটা ডাকাতি করলো না কেন? প্রতিবাদ করলো লরা। ইন্স অল্পে খুশি হওয়ার লোক নয়, মিথ্যে বলল জিম। ও হচ্ছে একটা আস্ত শুয়োর। আমি টাকা পয়সা কখনোই সেভাবে চাইনি, চিন্তিত ভঙ্গিতে বলল লরা। এখন দেখতে পাচ্ছি টাকার জন্য মানুষ কিনা করতে পারে। বেঁচে থাকতে তো হবে, অন্যরা মরে মরুক, এটাই দুনিয়ার নিয়ম, বলল জিম। লরা, সোনায় যা কেনা যায় সমস্ত সুখে আমি তোমাকে দিতে চাই। আর তাছাড়া আমার চোখের সামনে দিয়ে ডাকাতগুলোকে তোমার খনি লুট করতে দিতে পারি না। সব দায় দায়িত্ব তখন আমার উপর এসে বর্তাবে। কারণ তোমার ভালো চাইলেও একটা মিথ্যে তো আমি বলেছিলামই। ওর হাতে একটা আবেগপূর্ণ হাত রাখল লরা। তুমি নিজেকে দোষী ভেবো না, বলল। তুমি যা করেছো সব তো আমার ভালোর জন্যই। মুখ লালচে হয়ে গেল ওর। একদিন না একদিন তোমার ঋণ শোধ করবই করব। সারা দেহে উষ্ণ রক্ত বয়ে গেল জিমের। মাথা নামিয়ে ফেলল, যাতে ওর চোখের নগ্ন কামনা মেয়েটি দেখে না ফেলে। অন্তরটা ফুলে ফেঁপে উঠল ওর। জিতেছে সে, অন্তত এখন পর্যন্ত। সোনামণি, তুমি আমার সব, কণ্ঠে মায়া ঢেলে বলল। কিন্তু যতদিন না ওই বদমাশগুলোকে সায়স্তা করে তোমার ক্ষতি পুষিয়ে দিতে পারছি, শান্তি পাবো না আমি। খড়িটা খুঁজে পাওয়ার ব্যাপারে আমাকে তোমার সাহায্য করতে হবে লরা। মেয়েটি নিশ্চুপ, ভাবছে। ডিউ একটা জোচ্চোর। গোপন কথাটা এখন শুধু ওর একার। ফাঁস করে দিলে ক্ষতি কি? নিচু স্বরে বলতে লাগলো। ও খনির অবস্থান সম্পর্কে যা কিছু জানে। ধক ধক করে জ্বলছে জিমের চোখ। ইস, আগে যদি বলতে। তিরস্কার ফুটল ওর কণ্ঠে। কথা দিয়েছিলাম বলবো না, বলল লরা। না বলার পক্ষে ভালো যুক্তিও দেখানো হয়েছিল। কুশলী লোকটার পক্ষেও অনুভূতি গোপন করা শক্ত হয়ে পড়ল। যাকে 2 পয়সা দামও দেয়নি সে, ব্যবহার শেষে ছুঁড়ে ফেলে দেবে ঠিক করেছিল, তার কাছে ঠকে রাগে গা রিরি করে উঠল। ও প্রতিজ্ঞা করল উপযুক্ত শাস্তি দেবে ডিউকে। যা যাবার গেছে, মৃদু হাসল জিম। এসো, ডেনিস মনে হয় নাস্তা তৈরি করে ফেলেছে। ক্যাম্পে পৌঁছানোর পরও ওর মেজাজ খোশ রইল। এবং ক্যাথি ঘন্টা আগেও জিমের মেজাজ কেমন ছিল স্মরণ করে তাচ্ছিল্যের হাসি হাসল মনে মনে। ডিউ এগিয়ে এসে কাচুমাচু হয়ে কী ধরনের ব্যবহার পাবে সে ব্যাপারে নিশ্চিত নয়।
ডিউ এগিয়ে এলো কাচুমাচু হয়ে। কি ধরনের ব্যবহার পাবে সে ব্যাপারে নিশ্চিত নয়। ওর অস্বস্তি অনুধাবন করে ওকে সহজ করার জন্যে বলল লরা, কেমন আছো টম চাচা? আর চোখ পিটপিট করতে লাগলো বুড়ো নৃত্যকার এ কথা শুনে। মুহূর্তখানেক দ্বিধা করে পাল্টা অভিবাদন জানালো সে। বুড়ো একবার কুচকেই মিলিয়ে গেল জিমের। আমরা আজ টেইল ধরছি ঘোষণা করলো। ডেডুডের শুধালো ক্যাথি। না, এল ডোরাডো সোনার রাজ্য, কাছেই ওটা, রকিং স্টোন। কি মনে পড়ছে ল্যাড? উদাসী ভঙ্গিতে উপহাসটা হজম করলো ডিউ। না, বলল বিড়বিড়িয়ে। এ ধরনের কোনো জায়গার নাম কখনো শুনেছি বলে মনে হচ্ছে না। তাতে কি, এবার নিজের চোখেই দেখবে। ওটার ছায়ার নিচে ডাস্ট খুঁড়বে আমার জন্যে, রুক্ষ স্বরে বলল জিম। কিন্তু চুরির ফন্দি করলে চাপকে চামড়া তুলে নেওয়া হবে পিঠের। ওটা মিস্টার হগম্যানের মনের কথা নয় টম চাচা, সান্ত্বনা সুরে বলল লরা। শোনা পাওয়া গেলে তোমার ভাগ ঠিকই পাবে। দ্রুত নিজের ভুল সংশোধন করে নিল জিম। আমি ঠাট্টা করছিলাম, হেসে বললেও কারো কানে বিশ্বাসযোগ্য শোনালো না সেটা। যাত্রা শুরুর প্রস্তুতি চলছে। এ সময় প্রসপেক্টরের সঙ্গে একাকী হলো লরা। তোমার আসল নাম কি টম চাচা? মাথা নাড়ল বুড়ো। মনে নেই, বহুদিন ধরে ডিউ নামেই চেনে আমাকে লোকে। তুমি সব জেনেও আমার সঙ্গে এমন ব্যবহার করছো, আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। জিম যেভাবে বলেছিল তাতে ক্ষতির কিছু দেখিনি আমি, তাই আর কি। সে আমি ঠিকই বুঝেছি, কিন্তু আমার বাবা সম্পর্কে এত কিছু জানলে কিভাবে? ট্যাগার্ড বলেছিল জিমকে, আর ও আমাকে, স্বীকার করল ডিউ। এবং তারপর ট্যাগার্ড ওসব জানলো কোত্থেকে আমার জানা নেই। ওই সাইডে আসার সময় আমার সঙ্গে প্রায় পুরোটা রাস্তায় এসেছো, কিন্তু ওকে কিছুই বলিনি আমি। তার মানে তোমার বাবা যখন মারা যায় তখন ও আশেপাশেই ছিল? সেটা অসম্ভব নয়, বলল লরা। চেয়ে রইল ডিউয়ের দিকে। তবে কি? আমার প্রায়ই মনে হয়েছে কথাটা, বলল। একটা কথা লরা, এই হগম্যান লোকটা ওই কাউবয়দের জুতোর তলারও যোগ্য নয়। অন্য কেউ যেন বলেছে কথাটা। মেয়েটির বিস্ময় ক্রোধে রূপ নেওয়ার আগেই কগজ তফাতে সরে গেল টম চাচা, ধারালো স্বরে বলল লরা। কথাটা মিলিয়ে দেখো, বলে দ্রুত পা চালালো বুড়ো। পরে ছোট্ট খাড়িটার বাঁক অনুসরণ করার সময় জিমকে একটা প্রশ্ন করল লরা। আমরা যেখানে যাচ্ছি সেখানে ইন্সকে পাবে মনে করছো? হ্যাঁ, ওর বন্ধু মৌরও থাকবে, আমার যদ্দূর বিশ্বাস। বেটা আমার দলে আসেনি। কিন্তু ইন্স এলো কেন? খানি খনিটা কোথায় জানেই যদি। অতি চালাকি আর কি, গিরিখাতি। সেই জায়গা আমাদের বুঝ দিতে পারলে হতাশ হয়ে ডেডুডে ফিরে যেতাম আমরা। ফাঁকা মাঠ পেয়ে যেত, কিন্তু সে ঘুরে বালি। এজন্য অবশ্য তোমাকে ধন্যবাদ দিই আমি। প্রশংসা প্রশংসাটা খুশি করতে পারল না মেয়েটিকে। নিজের ভূমিকা সম্বন্ধে এখনও সন্দিহান ও। চাচার খনির সন্ধানে আসাটা মস্ত ভুল হয়েছে সেদিন থেকে মনে হচ্ছে ওর। বুড়ো মানুষটা জোচ্চোর জানার পরও তার দ্বারা ওর কোনো ক্ষতির সম্ভাবনা ছিল ভাবতে পারছে না। জিমের উপস্থিতি সত্ত্বেও অসহায় নিঃসঙ্গতা কাটছে না ওর। মোর এখন কাছে থাকলে ভালো হতো। ভাবনাটা মাথায় এলেও পর মুহূর্তে দূর করে দিল ও। পলাতকরা রকিং স্টোনে গিয়ে বন্ধুদের কাজে মশগুল দেখল, কিন্তু ওদের দেখেই ঘিরে ধরল মাইনাররা খবরের আশায়। পাঞ্চারটিকে একজন সঙ্গীসহ এত শীঘ্রই হাজির হতে দেখে কিছু একটা ঘটেছে ধরে নিয়েছে ওরা। গল্পটা বয়ানে বেশি সময় নিল না হ্যাসটি, তাই জয়ও আমাদের দলে চলে আসতে চাইল। সবশেষে বলল। অতিকা অতিকায় মাইনারটি কোট খুলে হাতা গুটিয়ে নিয়েছে শার্টের। একটা বেলচা দাও দেখি, বলল। এখানে একটা সপ্তাহ কাজ করলে ডেডউড কিনে নিতে পারবো। এক সপ্তাহ সময় পাবো না আমরা, হুঁশিয়ার করে দিল হ্যাসটি। আমার ধারণা ওরা রওনা হয়ে গেছে। আমাদের খুঁজে পাবে? মুরের জিজ্ঞাসা। নিশ্চয়, মেয়েটা নরম হয়ে যাবে। হগম্যানের জিভে অদ্ভুত মধু আছে। ছেলেটিকে মুখ বিকৃত করতে দেখে। আর ডিউকে পছন্দ করে লরা, চাচা হোক বা না হোক। কেন যে করে এটাই বুঝি না, বলল মুর। ডিউ সোজা সাপটা লোক, বলল হ্যাসটি। ওকে পাগল ভাবলেও ভুল করবে। জয়ীর সঙ্গে কথা বলল।
তোমার মনে রাখতে হবে এটা মিস লরা ল্যাডের খনি। আমরা কাজ করছি তার জন্যে। তোমার প্ল্যানটা কি? বায়ান্স প্রশ্ন করলো পাঞ্চারকে। ঘোড়াগুলোকে বাইরে লুকিয়ে ঢোকার পথে একটা লোক দাঁড় করাও, বলল হ্যাস্টি। প্রকাণ্ড পাথরটা যেখান থেকে ভুরু কুচকে ভয় দেখাচ্ছে ওদের, সেই লম্বা খাড়া ঢালের চূড়োটা জরিপ করে নিল। ওরা ওখানে উঠতে পারলে পিষে মেরে ফেলবে আমাদের। যা হোক, ঘোড়াগুলোকে সরিয়ে দেয়া হলো। এক ফালি ঘাসে ঢাকা গহ্বরে ঘন কাটা ঝোপ সারিবদ্ধভাবে ঘিরে রেখেছে ওটাকে। প্রবেশ মুখে রাইফেল হাতে পাহারায় রইল টনি। অন্যরা কয়েকশো বছর ধরে নিরাপদে পড়ে থাকা সম্পদ সংগ্রহে ফের ব্যস্ত হয়ে পড়ল। হ্যাস্টি আর মুর এখন একসঙ্গে। হগম্যান এটা কবজা করতে পারলে ডিউ আর মিস ল্যাডের ভাগে কতখানি করে পড়বে? মুর প্রথমেই এ প্রশ্নটা করল। 6 ফুট করে জমি, আমাদের সবার মতোই। গম্ভীর উত্তরটা এলো। মেয়েটাকে নিশ্চয় ও খুন করবে না? প্রথমেই হয়তো করবে না, তবে মেয়েটা ভাবতে বাধ্য হবে খুন করলেই ভালো হতো। পাথরে মেঝেতে সবেগে আঘাত করছে মুরের কোদাল। ওদের চেয়ে জোর কম নেই আমাদের। ওখানে গিয়ে ওদেরকে খতম করে দিলে হয় না? টেক্কা ওর কাছে, মিস ল্যাড। ওকে যদি সরিয়ে আনা যেত, কিন্তু ও তো আসবে না। তুমি কি বলতে চাইছো ও ওই শয়তানটার প্রেমে পড়েছে? উত্তপ্ত কণ্ঠে দাবি করল মুর। মেয়েটা হয়তো তাই ভাবছে। জানোই তো, মেয়েদের আকৃষ্ট করার সমস্ত গুণ ওর আছে। তাছাড়া লোকটা আউটলদের সঙ্গে মেলামেশাও করে না। না, ট্যাগার্ট আর ওর সাঙ্গাতরা তো সমাজের মাথা এক একটা, সিলেসের সঙ্গে বলল ছেলেটি। কিন্তু ওদের কাজে লাগায়, বন্ধুত্ব করে না। ব্যাপারটা ভিন্ন। কপট গাম্ভীর্যে বলল হ্যাস্টি। তুমি যদি আমাকে খুনে হিসেবে ভাড়া করতে, জাহান নামে যাও, খেকিয়ে উঠল মোর। বিকেলটা মোড়ে আসছে। এ সময় শত্রুর উপস্থিতির প্রথম ইঙ্গিত পেল ওরা, এবং ঘটনাটা বেদনাদায়ক। বান্স গিয়েছিল প্রহরীদের ছুটি দিতে, ফিরে এলো ছুটতে ছুটতে। রাগে দুঃখে থমথম করছে মুখের চেহারা। টনি মারা গেছে, চেঁচিয়ে উঠল। খুনিগুলো ওকে মেরে ফেলেছে। ভয়াত্ম নীরবতায় ওকে অনুসরণ করলো অন্যরা। খোলা জায়গাটার ঠিক বাইরে মুখ থুবড়ে পড়ে রয়েছে টনি অ্যাডামস। তখনও হাত মুঠো হয়ে রয়েছে জীবনের শেষ যন্ত্রণায়। ঘাড়ের নিচে ওর একটা কুৎসিত লাল দাগ। দেহটার পাশে হাঁটু গেড়ে বসলো হ্যাস্টি। পেছন থেকে ছুরি মেরেছে, বলল। লড়ার কোনো সুযোগই পায়নি। ওটা কি? পর্বতের দেয়ালে একটা সমান্তরাল জায়গা আঙুলের ইশারায় দেখালো। মৃত লোকটার মাথার ঠিক উপরে আঁকাবাঁকা অক্ষরে ওখানে লেখা, জয়ীর পালানোর প্রতিশোধ। উঠে দাঁড়ালো হ্যাস্টি। অব্যক্ত যন্ত্রণায় কঠোর ওর মুখ। এ লোকের মৃত্যুর জন্যে ওই দায়ী। আমরা ক্যাম্পটা এখানে সরিয়ে এনে দুজন করে পাহারা দেব। অসহায়ভাবে আর মরতে চাই না, সায় জানালো বাকিরা। খুন খারাপির সঙ্গে প্রত্যেকে পরিচিত হলেও ঘটনার আকস্মিকতায় থমকে গেছে ওরা। নীরবে বন্ধুকে বয়ে নিয়ে যাওয়া হলো। পরে কবর দেয়া হলো বেসিনের এক কোণে। কবরের উপর পাথর চাপা দিচ্ছে এ সময় মৃতের দীর্ঘদিনের বন্ধু বান্স সবার তরফ থেকে বলল, টনির চেয়ে ভালো পার্টনার চাইলেও আর পাবো না। আর ভুল পথে যাবে না বদ্ধপরিকর হগম্যান। তাই যথাসম্ভব খাড়ির পাশ ঘেঁষে এগোচ্ছে। ঘোরানো ঝোপঝাড়ে ঠাসা রাস্তাটি দীর্ঘ করে দিচ্ছে ওর স্বর্ণযাত্রা। পাইনের জটলা আর মাথার উপর ঝুলন্ত মোচাকার পাথরটা সর্বপ্রথম জিমের চোখেই পড়ল। জটলার প্রান্তে নদীটা যেখান থেকে বেরিয়ে এসেছে সেখানে তাঁবু ফেলবে মনস্থ করল। চাককে একপাশে ডেকে নিয়ে গিয়ে বিশেষ কিছু নির্দেশ দিল। মাথা ঝাঁকিয়ে সায় জানিয়ে রাইফেল নিয়ে পায়ে হেঁটে মিশে গেল লোকটা গাছগাছালির আবছায়ায়। অন্যরা দুটো কুণ্ড জ্বালল খানিকটা করে ফাঁক রেখে, এবং বোচকা খুলে রাত কাটানোর বন্দোবস্ত করতে লাগলো। ঘণ্টাখানেক কেটে যাওয়ার পর লম্বা লম্বা পা ফেলে দ্রুত ফিরে আসতে দেখা গেল চাককে। কি খবর? দুটি পায়চারিরত জিমের সামনে এলে প্রশ্ন করল ও। আপনি ঠিকই বলেছিলেন বস।
ওরা ওখানেই আছে, বলল চাক। ওখানেও সোনা খুঁড়ছে। জায়গাটা আসলে পাথুরে একটা গর্ত, ফোকলা দাঁতের মতো। ঢোকার একমাত্র রাস্তা দেখেছি কেবল, একটা মাত্র রাস্তা দেখেছি কেবল। কজন ওরা? 7 জন। মানে আগে তাই ছিল। মানে মানে একজন পাহারা দিচ্ছিল, ওকে খতম করে জয়ীর ক্ষতিটা পুষিয়ে নিয়েছি। মনিবের চেহারা দেখে হাসি হাসি ভাব মিলিয়ে গেল চাকের। দারুণ একটা কর্ম করে এসেছো ভেবে আত্মতুষ্টিতে ভুগছিল। গর্ধব, ধমকে উঠল জিম। ওরা এতে সাবধান হয়ে গেল। আমাদের ঢোকা এখন অসম্ভব। ওকে না সরিয়ে উপায় ছিল না। গোমরা মুখে বলল চাক। গর্তটা চারদিক দিয়ে পাথরে ঘেরা, কিছুই দেখা যায় না। সেজন্যই ওপেনিংটা যেমন ছিল রেখে আসা উচিত ছিল। খেকিয়ে উঠল জিম। রাতের বেলা একজনকে হটিয়ে দিয়ে ঘুমান্ত লোকগুলোর উপর ঝাঁপিয়ে পড়তাম। ইন ছিল ওখানে? হ্যাঁ, মোর আর নফলারও। নফলার? ও কি করছে ওখানে? জিজ্ঞেস করিনি। উদ্যত সুরে বলে জিমের ক্রুর চাহনি হজম করল চাক। এতে অবশ্য বিন্দুমাত্র এসে গেল না ওর। আত্মসম্মান পুনরুদ্ধারে পাল্টা আঘাত হানতে যাচ্ছে ও। হাত নেড়ে ওকে তাড়িয়ে দিয়ে মহিলাদের কাছে গেল জিম। একটা আগুনের পাশে ডিউয়ের সঙ্গে বসে রয়েছে ওরা। ওকে চোরা চোখে জরিপ করে নিল বুড়ো। যা ভেবেছিলাম, জানালো জিম। ইন্স, মোর আর আরও 5 জন, 4 জন তোমার খনি দখল করে বসে আছে লরা। ওদেরকে সরানো খুব একটা সহজও হবে না। কোনোভাবে ভাগাভাগির ব্যবস্থা করা যায় না? প্রস্তাব করল লরা। খনিটা যা শুনেছি কতখানি বিশাল হলে সবার ভাগে যথেষ্ট পরিমাণেই পড়বে। না, কখনোই না। বিস্ফোরিত হলো জিম। ওই চোরগুলোর সঙ্গে কোনো সমঝোতা করব না আমি। তারপর গলা নরম করে বলল, ওরা তোমার ভাগ মারবে এ আমি হতে দেব না। রক্তারক্তি এড়াতে সব খোয়াতেও রাজি আমি। আন্তরিকতা ফুটল লড়ার কণ্ঠে। মেল ইজ সেন্টিমেন্ট, বলল জিম। ব্যঙ্গটা গাল লালচে করে দিল মেয়েটির। আমি একজন পুরুষ মানুষ হয়ে এ কথা মানতে পারি না। আমার উপর সব ছেড়ে দাও, দেখবে এদের সাহায্য করি কিভাবে। কঠোর দৃষ্টিতে ডিউয়ের দিকে চাইল। কেউ ক্যাম্প ছাড়বে না, বিপদ হতে পারে। ইন্স আর ওর বন্ধুরা মেয়েদের গুলি করবে ভাবছ নাকি? বিদ্রুপ করে বলল ক্যাথি। কি ভাবছি সেটা তোমার না ভাবলেও চলবে। আমি আদেশ দিচ্ছি, ধারালো কণ্ঠে বলল। জিম গটমট করে চলে গেলে ওকে অনুসরণ করলো ক্যাথির চোখ। আমার ভাইটা তোমার স্বার্থ সম্পর্কে খুবই চিন্তিত, মন্তব্য করলো লড়ার উদ্দেশ্যে। তোমার কিন্তু ভাইয়ের প্রতি কোনো ভালোবাসা আছে মনে হয় না, বলল লরা। ভালোবাসা? তীব্র কণ্ঠে প্রতিধ্বনি তুলল ক্যাথি। ওকে ঘৃণা করি আমি। ও আচমকা থেমে গেল। সারাশির মতো এঁটে গেছে ঠোঁট। হেঁটে চলে গেল তাঁবুর দিকে। পেছনে রেখে গেল হতবিহ্বল সঙ্গীকে। নয়, হাঁটছিল জিম হগম্যান। পাড়ের জটলায় সূর্যের ইকরি মিকরি তার মধ্যে দিয়ে পথ করে নিয়ে একটা প্রায় খাড়া পাহাড়ি প্রতিবন্ধকতার সামনে চলে এলো। বানর বা বেড়াল ছাড়া আর কারো পক্ষে ওঠা সম্ভব নয়। ভিন্ন ধরনের জীব বলে সে চেষ্টা করল না ও। বাধাটির নিচ দিক দিয়ে পশ্চিমমুখ হলো। শীঘ্রই আবিষ্কার করলো মাটি উঠে গেছে উপর দিকে। এমনটাই আশা করেছিল। গাছের উচ্চতা এবং সংখ্যা কমে এলে উপরটা দেখতে পেল, এবং প্রায় সঙ্গে সঙ্গে টমাস ল্যাডের বর্ণিত সেই বিপজ্জনক রকিং স্টোন ঘাড়ে ভেঙে পড়ছে বলে মনে হলো ওর। চড়াই অব্যাহত রাখলো। সেই অবধি পর্বতের দেয়ালের সমান্তরালে পৌঁছাতে পারল। ওটাকে কবার অতিক্রম করে ঘুরে তাকাতেই চোখে পড়ল খনিটা। চাকের উপমাটা সবার আগে মনে পড়ল ওর। অবিকল ফোকলা দাঁত যেন। বাইরের খেব্র প্রান্তগুলোতে ঝোপঝাড়ের আচ্ছাদন। খাড়া পাথরের ঢালটা উঠে গেছে যেখানটা কেবল সে জায়গাটা ন্যাড়া। গহ্বরের বালি আর পাথরকুচির মেঝেটি মাত্র কয়েকশো ফুট নিচে। 4 জন লোক কাজ করছে ওখানে। অন্য 2 জন তার মানে দ্বার পাহারা দিচ্ছে। নেকড়ের হিংস্রতা ফুটে উঠল ওর পাতলা ঠোঁট জোড়ায়। আজকের দিনটা যত পারো কাজ করে নাও,
বলল বিড়বিড় করে। কাল ঠেলাটা বুঝবে। দাঁড়িয়ে আছে যেখানটায় সেটা পরীক্ষা করে দেখল। যতখানি আশা করেছিল তার চাইতে অনেক সহজে হয়ে যাবে কাজটা। বন্দুকবাজরা আশ্রয় পাবে পাথরের আড়ালে, আর গর্তটার কোনো কভারও নেই। রাইফেলধারী 2-3 জন লোক হেসে খেলে নিকেশ করে দিতে পারবে শত্রুদের। কেবলমাত্র একজনকে ভয় পায় ও, সেই কাউ পাঞ্চারটাকে। ওর জন্য একটা প্ল্যান করে রেখেছে সে। যা যা জানার জেনে নেয়ার পরও চলে গেল না জিম। প্রকাণ্ড পাথরটা টানছে ওকে। ওটা জরিপ করতে দীর্ঘ প্রতিজ্ঞ। একটা পাকদণ্ডী আড়াল করে রাখলো ওর চড়াই, এবং এ মুহূর্তে সে এসে দাঁড়িয়েছে অতিকায় পাথরটার পেছনে। এখন আরও বড় দেখাচ্ছে ওটাকে। নাশপাতি আকৃতির গ্রানাইটের একটি খণ্ড, খোদাই করা নিচটা বসে আছে মসৃণ একটা পাথুরে প্ল্যাটফর্মে। খেয়ালি প্রকৃতি ওটাকে ছুঁড়ে দিয়েছে ওখানে। সামান্য ঠেলাতেই পড়ে যাবে যেন। অথচ কত শত অথচ কত শত বছরের ঝড় ঝঞ্ঝা ব্যর্থ হয়েছে এ কাজে। মুহূর্তখানেক দ্বিধার পর গায়ে জোরে ধাক্কা দিল পাথরটাকে জিম। নড়ল কি জানে না ও, তবে চেষ্টা করলো না আর। পাহাড়ের ওপাশে নিচ দিকে একটা খাড়া সরু শৈলশ্রেণীর চোখ কাটল ওর। সাধারণ একটা রাস্তা, অথচ নিচের দিগন্ত বিস্তৃত বুনো, অথচ রাজকীয় অঞ্চলে সহজে নেমে যাওয়ার সুযোগ করে দিয়েছে যেন। টলতে টলতে নামার ফাঁকে একবার দাঁড়িয়ে পড়ে অতল গহ্বরটা একদৃষ্টে দেখতে লাগলো। ওই নিচে পাইন গাছের কালো একটা মেঝে মৃদুমন্দ হাওয়ায় দুলছে, অশান্ত সাগর পৃষ্ঠের মতো। কেন যেন অস্বস্তি বোধ করতে শুরু করলো। অশুভ পাখির মতো যেন ওত পেতে রয়েছে মস্ত পাথরটা। অস্তাচলগামী সূর্য রক্ত ছড়াচ্ছে, বাতাসে মৃত্যুর গন্ধ। জোর করে অনুভূতিটা ঝেড়ে ফেলল। বয়সে এখনও তরুণ সে, প্রায় হাতের মুঠোয় এসে গেছে বিপুল সম্পদ, এবং ঠিকভাবে তার ব্যবহার করতে পারলে চালাক লোক যে কোনো কিছু অর্জন করতে পারে। ডাকা ডাকোটার গভর্নর তাঁবুর উদ্দেশ্যে ফেরার জন্যে ঘুরে বিড়বিড় করে বলল। পৌঁছালো যখন সন্ধে সমাগত। আগুনের চারপাশে বসে আছে লোকেরা, খাচ্ছে, ফিসফাস করছে নিজেদের মধ্যে। ও ওদের অতিক্রম করলেও কেউ খেয়াল করল না। তাঁবুর কাছে আলাপরত ডিউ আর লরা। ক্যাথি পায়চারি করছে অস্থির চিত্রে। জিম গেল ওর কাছে। আমি তোমার সাহায্য চাই, সংক্ষেপে বলল। আধো আলোয় ক্লান্ত দেখালো ক্যাথির মুখখানা। আমার এসব আর ভালো লাগছে না, বলল। আমি আর এতে জড়াবো না। জোয়াল শক্ত হতে দেখলো ও জিমের। তীরে এসে তরি ডোবাতে চাও, বলল লোকটা। কেন বুঝতে পারছো না আমাদের সারা জীবনের স্বার্থ এতে জড়িত? আর কোনো চিন্তা থাকবে না আমাদের? অনেক শুনেছি এসব, অবসন্ন কণ্ঠে বলল ক্যাথি। এবার দেখবে। শোনো, শত্রুদের পজিশন দেখে এসেছি আমি। লড়ার কথাই ঠিক। ওদের সঙ্গে শর্তে আসা ছাড়া গতি নেই। ইন্স হচ্ছে ওই ডাকাতগুলোর সর্দার। তুমি আমার পক্ষ থেকে প্রস্তাব দেবে ওকে। মেয়েটি মাথা নামিয়ে নিল, যাতে ওর চোখে ফুটে ওঠা আশার ঝিলিক জিম দেখতে না পায়। ও আমার কথা শুনবে কেন? বলল বিড়বিড় করে। ও তোমাকে পছন্দ করে, বলল জিম। তাছাড়া আর যাবেই বা কে? ডিউ বা ওই মেয়েটাকে পাঠানোর অর্থ ওদের হাতে কাঠ তুলে দেয়া। আর লোকদের মধ্য থেকে কাউকে পাঠালে তার গুলি খাওয়ার চান্স। অনিচ্ছার ভান করল ক্যাথি। ইন্সের সঙ্গে কথা বলবো কিভাবে? নদীর পাড় ধরে যদ্দূর যাওয়া যায় গিয়ে বায়ে ঘুরবে। তোমাকে ঠেকানো হবে। বলবে ইন্সের সঙ্গে কথা বলতে চাও, একা। ভয় লাগলে বলো, সঙ্গে চাককে পাঠাবো। দরকার নেই, ও গেলেই বরং ভয় পাবো, চোখা জবাব দিল ক্যাথি। ওকে কি বলতে হবে? বলবে আমরা গোলমাল চাই না। মিস ল্যাড ভাগাভাগিতে রাজি আছে। ওকে আর ওর চাচাকে যদিও ভাগে বেশি দিতে হবে। বাকিটা আলোচনা করে ঠিক করে নেওয়া যাবে। আমরা কি পাচ্ছি? লরা অকৃতজ্ঞ হতে পারবে না, ব্যাখ্যা করল জিম। আর বুড়োকে যা দেয়া হবে তাই নেবে। ওর সঙ্গে আলোচনার দরকার নেই।
বানরের পিঠাবাগ না তো? আরে না, আর সেটাই তোমার বোঝাতে হবে ওকে। পারবো। তোমার সঙ্গে থেকে থেকে মিথ্যেটা চমৎকার রপ্ত হয়ে গেছে। ব্যঙ্গ ঝরালো ক্যাথি। বেশ, যাব, কিন্তু ল্যাড আর তার খনির কথা কোনোদিন না শুনলেই খুশি হতাম আমি। ও ঘনায়মান ছায়ায় খাড়ির উদ্দেশ্যে পা বাড়ালে একটা বিদ্বেষপূর্ণ দৃষ্টি অনুসরণ করলো ওকে। ক্যাথিকে কি বিশ্বাস করা যায়? বাঁকা হাসল জিম। জিম হগম্যান কাউকে বিশ্বাস করে না। যে লোকদের সঙ্গে কথা বলতে চারজন গোপনে পিছু নিল দূতের, সে লোকজনের সঙ্গে কথা বলতে চারজন গোপনে পিছু নিল দূতের। যতক্ষণ দৃষ্টিসীমার মধ্যে ছিল, উদাস ভঙ্গিতে হাঁটলেও গাছগাছালির আবছা ছায়ায় পৌঁছতেই গতি বেড়ে গেল ক্যাথির। জিম জানতেও পারল না তার কাজটা করে দিতে কতখানি ব্যস্ত ও। ভয়ে কলজে শুকিয়ে গেছে ক্যাথির। শহরে মানুষও লোকজনে লোকজনে অভ্যস্ত। নিস্তব্ধতার এই ঘেরাটোপ অসহ্য ঠেকছে। তাছাড়া অসহায় সে। নারীর যে অস্ত্র সৌন্দর্য, সেটিও জিমের সঙ্গী সাথীদের সংস্পর্শে বিপজ্জনক। এবং জীবনে এই প্রথমবারের মতো জিমকে ভয় পাচ্ছ। লরার সঙ্গে কথা বলার পর থেকে ইন্সদের শিবিরে যোগ দেওয়ার চিন্তাটা বিচার করে দেখেছে সে, এবং এ মুহূর্তে একরকম জোর করে সুযোগটা চাপিয়ে দেওয়া হয়েছে ওর উপর। ও জানে যে প্রস্তাবটা নিয়ে যাচ্ছে সেটা ভুয়া, এর পেছনে কোনো উদ্দেশ্য আছে। কাজে ইন্সকে পরিচিত করার কোনো ইচ্ছে ওর নেই। ওর আমাকে সঙ্গে নিতে হবে, আর ফিরে যাচ্ছি না আমি, মনে মনে বলে আধারে টলমল পায়ে এগিয়ে চলল ও। ঝোপঝাড়ে চার পেয়েদের নড়াচড়ার শব্দ ছাড়া চারদিক শুনশান। আচমকা কোথায় একটা পেঁচা তীক্ষ্ণ স্বরে চেঁচিয়ে উঠলে কাপ ধরে গেল ওর শরীরে। পাহাড়ের কালো ছায়া ঝুলে রয়েছে সামনে, বায়ে ঘুরল, ফলে পানির ধারাটা বিদায় নিল। এতক্ষণ পাথরে মৃদু কলকল শব্দ করে সঙ্গ দিয়ে যাচ্ছিল ওটা ওকে। ও কদম যেতে না যেতেই গুরুগম্ভীর একটা কণ্ঠস্বর বলে উঠল, কে যায়? কথা বলো, নয়তো নয়তো গুলি চালাবো। স্বস্তির শ্বাস ছেড়ে নিজের নাম এবং উদ্দেশ্য জানালো। লোকদের নিচু কণ্ঠে কথাবার্তার শব্দ শুনতে পেল, এবং তারপর আধার ফুরিয়ে বেরিয়ে আসতে দেখলো দীর্ঘদেহী কাউবয়টিকে। মেয়েটি একা এসেছে বোঝার জন্য যথেষ্ট আলো রয়েছে, ফলে হোল স্টারে চলে গেল অস্ত্র। এখানে এসেছো কেন? ভূতাস্বরে প্রশ্ন করল। তোমার সঙ্গে কথা আছে, বলল ক্যাথি। আমি চাই না তোমার বন্ধুরা শুনুক। সরে গেল এবং হ্যাশটিকে ইতস্তত করতে দেখে বলল, আমার সঙ্গে আর কেউ নেই। অনুসরণ করলো ওকে পাঞ্চার। সাবধান হতেই হয়, বলল। কয়েক ঘন্টা আগে আমাদের একজন ছুরি খেয়ে মরেছে। বলো কি? হা করে শ্বাস নিল মেয়েটি। কাজটা নিশ্চয় চাকের। ওকে গুপ্তচর গিরি করতে পাঠানো হয়েছিল। ও ফেরার পরে জিমকে খুব মেজাজ করতে দেখলাম। তার মানে খুনটা কোনোভাবে ওর প্ল্যানের ক্ষতি করেছে। তেতসুরে বলল হ্যাশটি। তুমি এখানে জানেও ওই আমাকে পাঠিয়েছে, বলে কারণ জানালো ক্যাথি। ঘৃণা মিশ্রিত বিদ্রুপ ফুটে উঠতে দেখা গেল কাউবয়ের মুখে। টনির খুনের পরও কেউ এমন প্রস্তাব পাঠাতে পারে কল্পনাও করেনি। কঠিন কণ্ঠস্বরটিতে আসার কোনো ছোঁয়া পাওয়া গেল না। ও কি ভেবেছে আমি রাজি হব? বলেছিলাম আমি তোমাকে বুঝাতে পারবো, কিন্তু সে চেষ্টা আসলে করব না আমি। জানি মিথ্যে বলছো। আমি আসতে চেয়েছিলাম নিজের স্বার্থে। ইঞ্চ, পাগল হয়ে যাচ্ছি আমি। ফিরে যাওয়ার সাহস পাচ্ছি না। দোহাই তোমার, আমাকে তোমার সঙ্গে থাকতে দাও। আবেগময় আবেদনটি সত্যি শোনালেও ভাবান্তর হলো না হ্যাশটির। সন্দিহান সে। আসলেই কি ভয় পাচ্ছে মেয়েটি, নাকি এও আরেক ছল? সিদ্ধান্ত নিতে পারল না ও। হাজার হলেও জিম হগম্যান ওকে পাঠিয়েছে। ওর নীরবতাকে সম্ভাব্য প্রত্যাখ্যান হিসেবে ধরে নিয়ে মরিয়ার মতো শেষ চেষ্টা করলো মেয়েটি। ওকে আঁকড়ে ধরে চেঁচিয়ে উঠল, হিন্স, আমাকে তোমার নিতেই হবে। আমি। ঝাপসা অন্ধকার থেকে পা টিপে টিপে কখন যেন বেরিয়ে এসেছে কটি ছায়ামূর্তি। নিজেকে মেয়েটির আলিঙ্গনমুক্ত করতে গিয়ে শক্ত মুঠোয় হাত বাঁধা পড়েছে অনুভব করলো হ্যাশটি।
প্রচণ্ড এক মোচড়ে ডান হাতটা মুক্ত করে ক্যাথিকে এক ধাক্কায় সরিয়ে একজনের চেহারা আন্দাজ করে সজোরে চালিয়ে দিল ঘুষি। আর্তনাদ করে পড়ে গেল লোকটা। তৃতীয় তড়িৎ ঝুঁকে পড়ে কলার ধরে অবচেতন দেহটিকে টেনে তুলল কাউবয় এবং অতি মানবীয় প্রচেষ্টায় ধাবমান ছায়ামূর্তিদের গায়ে ছুঁড়ে মারল। তারপর ফলাফলের অপেক্ষা না করে ঝেড়ে দৌড় দিল পাহাড়ের প্রবেশমুখের উদ্দেশ্যে। ওর মুখে ঘটনাটা শুনে ক্রোধ আর বিরক্তির মিশ্র অনুভূতি হলো সবার মধ্যে। ওরা আলোচনা শুরু করলেও নিশ্চুপ রইল হ্যাসটি। একটা মেয়ে মানুষ ওকে বোকা বানিয়ে ফাঁদে টেনে নিয়ে গিয়ে শত্রুর হামলার মুখে আটকে রেখেছিল। মেয়েটিকে পরোয়া করে না ও, এক তিল পরিমাণ বিশ্বাস করে না। তবুও পালানোর সময় ওর করুণ আত্মীটা কানে বাজছে। হিন্স, আমি জানতাম না, বিশ্বাস করো। মেয়েটির কণ্ঠ হঠাৎ রুদ্ধ হয়ে গিয়েছিল, যেন কেউ চেপে ধরেছিল মুখ। ওদিকে ওর ভাবনার বিষয়বস্তুটিকে তখন নিয়ে যাওয়া হচ্ছে ক্যাম্পে। চাক আর কিং ফন্ডার খুদে অথচ ভারী দেহটির ধাক্কায় পুড়ে গেলে ট্যাগার চেপে ধরেছে ক্যাথির বাহু। শালি, পালাতে চেয়েছিলি না? দুমুখ সাপ। আগে জিমের কাছে নিয়ে যাই, তারপর বুঝবি মজা। দাঁতের ফাঁকে বলল। হাত সরা, খুনে কণ্ঠে বলল ক্যাথি। জিমি আমাকে পাঠিয়েছে। হ্যাঁ, আর তোকে নজর করার জন্যে পাঠিয়েছে আমাদেরকে। তোদের কাজ ছিল ইন্সকে ধরা, এবারও পারিসনি। কি অজুহাত দেখাবি আগে সেটা ঠিক কর। সোজা ভাইয়ের কাছে নিয়ে যাওয়া হলো ক্যাথিকে। ওকে টোপ হিসেবে ব্যবহার করা হয়েছে। রাগটা মুহূর্তের জন্যে দূর করে দিল ওর ভীতি। তোমার চাকররা আমার সঙ্গে এমন ব্যবহার করার অধিকার কখন থেকে পেল? উদ্যত স্বরে প্রশ্ন করল ও। কর্মচারীদের দিকে চাইল হাগম্যান। ইন্স কই? ঘেউ করে উঠল। পালিয়েছে, বিড়বিড়িয়ে বলল ট্যাগার্ট। আমি ওকে ধরে রেখেছিলাম, এরা যখন হামলা করলো। তারপরও বিষ ঝরালো ক্যাথি। চারজন মিলেও একজনকে কাবু করতে পারেনি। শয়তানির চোখে ওকে দেখে নিয়ে বসকে একপাশে সরিয়ে নিয়ে গেল ট্যাগার্ট। জিম ফিরে এলে তার অভিব্যক্তিতে অবশ্য কিছুই বোঝা গেল না। কাউবয়টা আমার অফার ফিরিয়ে দিয়েছে? দেবেই তো। এদের একজন যে কাণ্ড করেছে, উত্তপ্ত সুরে বলল ক্যাথি। আগে জানলে যেতাম না আমি। তুমি ওকে বলেছ ভয় পাচ্ছ, ওর কাছে আশ্রয় চেয়েছ, বলে চলল শীতল কণ্ঠটি। মিথ্যে বলে লাভ হবে না। ট্যাগার সবই শুনেছে। ছুটে চলেছে ক্যাথির মস্তিষ্ক। ওকে আটকে রাখতে ওসব বলা দরকার ছিল। বলল, তোমার প্ল্যানটা অনুমান করতে পেরেছিলাম আমি, কিন্তু লোকগুলো পৌঁছেছে কিনা জানতাম না। ও পালিয়ে যাতে না যায় সেজন্য জড়িয়ে ধরে রেখেছিলে। জিম নাছোড়। জবাব দিল না ক্যাথি, ব্যর্থ হয়েছে সে। ব্যর্থ হয়েছে সে। প্রেমিককে সত্যি ফাঁদে ফেলতে তুমি বিশ্বাস করতে বলো? অভিযোগটা খেপিয়ে তুলল ওকে। ও আমার প্রেমিক নয়, অস্বীকার করল। যদি হতো তবে আমাকে অপমান করার সাহস তুমি পেতে না। ধৈর্যের মুখোশ খসে পড়ল হাগম্যানের। কুৎসিত হয়ে উঠেছে মুখের চেহারা। পেতাম না না? দাঁতের ফাঁকে হেসে উঠল। আমাকে চেনো না তুমি, তবে চিনবে। লোকদের দিকে তাকালো। চাক ছাড়া বাকিরা চলে যাও। লোকগুলো অনিচ্ছা সত্ত্বেও ধীর পায়ে চলে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করলো। এবার ফিরল ক্যাথির দিকে। তোমাকে একবার সাবধান করেছিলাম, বলল। তুমি কোনো কাজের তো নওই, বরঞ্চ বিপজ্জনক হয়ে উঠছ দিনকে দিন। তোমাকে আর কোনো প্রয়োজন নেই আমার। মেয়েটির চোখে ভীতির ছায়া ফুটে উঠতে দেখল সে। না, মারব না। ইতরের মতন হাসল। যাক, তোমাকে পছন্দ করে আমার ধারণা। দুশ্চরিত্র লোকটার এক মুহূর্ত লাগলো ইঙ্গিতটা বুঝতে। কামনাপূর্ণ কটাক্ষ করে সাগ্রহে বলল, করি না আবার? পাহাড়ের দিনগুলোর কথা নিশ্চয় ভুলে যায়নি ও। আমি ওকে তোমার হাতে তুলে দিচ্ছি, শান্ত স্বরে বলল জিম। অসার হয়ে এলো ক্যাথির হাত পা। ভীতি আর ক্রোধের দ্বৈত অনুভূতিতে কোনো ক্রমে বলতে পারল, তুমি পাগল হয়ে গেছো। ইন্সকে তো তুমি তাই বলেছ, মনে করিয়ে দিল জিম। না, তোমাকে যতক্ষণ বিশ্বাস করেছি ততক্ষণ পাগল ছিলাম, এখন আর নই। বেশি বাড়াবাড়ি করো না,
কর্কশ স্বরে আওড়ালো ক্যাথি। ঠেকাচ্ছে কে? বলল, এখানে আমিই রাজা। লরা এতক্ষণ ডিউয়ের সঙ্গে এ ঘটনার নীরব দর্শক ছিল। এবার পা বাড়ালো সামনে। জিম, এত বড় ভুল তুমি করো না। ও তোমার আপন বোন, অনুনয় করল মেয়েটি। কিসের বোন? গর্জে উঠল জিম। লরা একবার একে একবার ওকে দেখে নিল। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আমি ওর বোন নই, চেঁচিয়ে উঠল ক্যাথি। ঘৃণায় কাঁপছে ওর গলার স্বর। আমি ওর স্ত্রী। তুমি তাও নাও, রুক্ষ স্বরে বলল জিম। অনুষ্ঠান একটা হয়েছিল ঠিকই, কিন্তু যারা বিয়ে পড়িয়েছে তাদের আইনগত কোনো ভিত্তি ছিল না। বরফ শীতল আবেগ শূন্য মন্তব্যটি বিশ্বাস উৎপাদন করে। শয়তান কোথাকার! ফুঁসে উঠল ক্যাথি। আমি তোকে খুন করে ফেলব। হগম্যানের চেহারা যেন পাথরে খোদাই করা। প্রতিহিংসা পরায়ণ, বিদ্বেষপূর্ণ মুখোশ। চাককে ইঙ্গিত করল ও। ওকে নিয়ে যাও। ওকে, ওর ভদ্রতা শেখা দরকার। আমি বেশি লাই দিয়ে ফেলেছি। অশ্লীল হাসি ফুটে উঠেছে পশুটার মুখে। এগিয়ে এলো ও ক্যাথির উদ্দেশ্যে। এত সুন্দরী, এবার আরও ভালোভাবে একে একে অন্যকে চিনে নেব আমরা। এসো সুন্দরী, এবার আরও ভালোভাবে একে অন্যকে চিনে নেব আমরা। পাথরের মতির মতো ঠায় দাঁড়িয়ে মেয়েটি ওকে পরিত্যাগ করা লোকটির দিকে চেয়ে রয়েছে স্থির চোখে। হাতজোড়া বুক আঁকড়ে ধরে হৃৎপিণ্ডের গতি স্তব্ধ করে দিতে চাইছে যেন। চাক ওর প্রতি হাত বাড়াতেই বাঘিনীর মতন শরীর মুচড়ে নিজেকে মুক্ত করে পাল্টা আঘাত হানল। ঝুলে পড়ল লোকটার হাঁটু। ভয়ঙ্করভাবে ঘুরে উঠল চোখ। গড়গড় শব্দ তুলে পড়ে গেল মাটিতে। ঝুঁকে লোকটির দেহের প্রবল আলোড়ন লক্ষ্য করে তীক্ষ্ণ অপ্রাকৃতিক কণ্ঠে চেঁচিয়ে উঠল ক্যাথি। কুত্তটা মরে গেছে। মরা উচিত ছিল ওর মনিবের। তবে তোমার পালাও আসবে। হিংস্র হাসি হেসে ঘুরেই দৌড় দিল। হতবিহ্বল দর্শকরা ওর উদ্দেশ্য বুঝে ওঠার আগেই মিশে গেল রাতের আধারে। ট্যাগার্ট আর অন্যরা চাকের মরণ চিৎকার শুনে ছুটে এসেছিল। তারা লাশ ঘিরে দাঁড়িয়ে রইল। একজন উল্টে দিল মৃতদেহ। গলা অবধি আমল বিঁধে রয়েছে একটা ছুরি। ওটা দেখে কুঁচকে উঠল জিমের ভুরু। এটার কথা ভুলেই গিয়েছিলাম, বলল। কোথায় মারতে হবে ভালোভাবেই জানা আছে মেয়ে লোকটার। বিশেষজ্ঞের মতামত দিল ট্যাগার্ট। লাশটা কি করব? কবর দেব। আবার কি? খেকিয়ে উঠল জিম। মশকরাটা বেটাইমে করে ফেলেছে। লোকগুলোর গম্ভীর মুখ দেখে বুঝতে পারল জিম। তড়িঘড়ি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলো। ওর ভাগটা তোমরা পাবে। কেউ ধন্যবাদ জানালো না। ক্যাথি সম্পর্কে একটা প্রশ্ন করল কিং। ও ইন্সের কাছে গেছে যদ্দূর সম্ভব, জানালো জিম। আমাদের পাহারার ব্যবস্থা করতে হবে। প্রথম দফায় আমি থাকব। আগুনের কাছে ফিরে গেল ও। লরাকে দেখলো তাঁবুতে ঢুকতে। ডিউ চেষ্টা করছে ওকে সান্ত্বনা দিতে। বুড়ো লোকটা এরপর তাঁবুর দরজার কাছে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। অবজ্ঞায় বাঁকা হয়ে গেল জিমের ঠোঁট দৃশ্যটা দেখে। 10 সূর্যোদয় চাঞ্চল্য এনে দিল ক্যাম্পে, কিন্তু নাস্তার জন্য এলো না লরা। ওর হয়ে অজুহাত দেখালো ডিউ। কাল যা ঘটলো তাতে মনের উপর চাপ পড়েছে ওর। হাজার হলেও বাচ্চা মেয়ে তো। তবু ওর সঙ্গে কথা বলবো আমি, বলল জিম। আমরা যাচ্ছি, ওকেও যেতে হবে। চলে যাচ্ছি? ওই বদমাশগুলোকে সরিয়ে খনির অধিকার নিতে যাচ্ছি, ব্যাখ্যা করলো জিম। তুমি কি ভেবেছ একটা পাগলি মেয়ে মানুষের কারণে নষ্ট হতে দেব আমার প্ল্যান? লরাকে পাঠাও আমার কাছে। আর শোনো, জানে বাঁচতে চাইলে বুঝে শুনে পা ফেলো। মেয়েটি এলো। ওর চেহারা মলিন, ক্লান্ত, তবে একটা প্রতিজ্ঞার ছাপ তাতে স্পষ্ট। কালকের ঘটনায় আমি খুবই দুঃখিত লরা, মোলায়েম সুরে শুরু করলো জিম। কিন্তু আশা করব তুমি আমাকে ভুল বুঝবে না। ওই মেয়ে লোকটার বিশ্বাসঘাতকতায় খুন চেপে গিয়েছিল মাথায়। আমি চাইনি ব্যাপারটা অতদূর গড়াক। ওকে ভয় দেখাতে চেয়েছিলাম শুধু। ওকে বিয়ের নামে ঠকিয়েছ তুমি, শান্তস্বরে বলল লরা। কোনো মেয়ে এমন জঘন্য প্রতারণা ক্ষমা করতে পারে না। ওটা ছিল একটা দুর্ঘটনা, তড়িৎ বলল জিম। মিশরীর ছোট্ট একটা সেটেলমেন্টে
বিয়েটা হয়েছিল। বিয়ে পড়িয়েছিল যে তাকে সবাই জাজ বলে ডাকতো। পরে জানলাম ওটা সত্যিকারের কোনো টাইটেল না, পয়সা খেয়ে খচ্চরটা সব কিছু করে। পরের দিনই ওখান থেকে চলে গিয়েছিলাম আমরা। পরে এক লোকের মুখে ওই জাজ ব্যাটার পরিচয় জানলেও ক্যাথিকে ভয়ে বলিনি। ও খুন করে ফেলতো আমাকে। ব্যাখ্যাটায় যথেষ্ট বাক চাতুর্য থাকলেও বিশ্বাসযোগ্য মনে হলো না লরার। তোমার ওকে জানানো উচিত ছিল। প্রয়োজনে আবার বিয়ে করতে পারতে, বলল। নৈতিকভাবে বিচার করলে ও তোমার স্ত্রী। আমি মোহে পড়ে ওকে বিয়ে করেছিলাম, করুণ সুরে বলল জিম। তা না হলে ওর মতো খুনি মেয়ে মানুষকে কেউ জেনে শুনে ঘরে তোলে? ওয়েসাইডে আসার পর থেকে উপলব্ধি করতে শুরু করলাম আমার জীবনে ও একটা অশুভ অভিশাপ। তোমাকে দেখার পর তুমি আমাকেও ঠকিয়েছিলে, মনে করিয়ে দিল শীতল স্বরে লরা। ক্যাথি, তোমার বোন না জানলে, তোমার সঙ্গে পরিচয়ের আগে একটা সমঝোতায় এসেছিলাম আমরা, ওর নিজের ইচ্ছেতেই। সে আগ্রহে বর্ণনা করছে জিম। ও পুরুষকে টানতে পারে বলে অবিবাহিত মেয়ের বেগ ধরেছিল। শুধু যে বেঈমান তাই না, অবিশ্বাস্য। ও কাউপাঞ্চারটার প্রেমে হাবুডুবু খাচ্ছে। ওকে নিয়ে আর মাথা ঘামিও না লক্ষ্মীটি। মনে করো আমাদের জীবন থেকে একটা দুঃস্বপ্ন কেটে গেছে। তোমার ইচ্ছেকেই এখন থেকে হুকুম বলে মানব আমি, সোনা।